আমি সাথী পাল বলছি, গাইডেন্স কোচিংয়ের বায়োলজি টিউটর। আজকে আমরা ক্লাস 12-এর প্রথম অধ্যায় জীবের জননটা নিয়ে আলোচনা করব। জীবের জননের প্রথম যে প্রশ্নটা 1 নাম্বার, সেটা হলো জনন কাকে বলে। জনন কাকে বলে বলছে, যে জৈবিক পদ্ধতিতে নিজ সত্তা ও নিজ আকৃতি বিশিষ্ট অপত্য জীব সৃষ্টির পদ্ধতিকেই জনন বলা হয়ে থাকছে। ঠিক আছে, এরপরে জননের প্রয়োজনীয়তা। তাহলে জনন কাকে বলা হয়ে থাকছে? মাতৃ বা মার দেহ থেকে অপত্য বা শিশু সৃষ্টি হওয়ার পদ্ধতিকেই জনন বলা হয়ে থাকছে। এর প্রয়োজনীয়তা স্বাভাবিকভাবে কি রয়েছে? অস্তিত্ব বজায় রাখা, সংখ্যা বৃদ্ধি, ধারাবাহিক বজায় রাখা, আরও জনসংখ্যা বৃদ্ধিকেই, মানে উদ্ভিদের জননের জনসংখ্যা বৃদ্ধিকেই এই প্রয়োজনীয়তার প্রধান রয়েছে। এরপরে রয়েছে জননের প্রকারভেদ। আমরা জানি জননের প্রকারভেদ দু রকম হয়ে থাকে। এক হলো গিয়ে অযৌন জনন, যার একক হলো রেণু, আর সেকেন্ড পয়েন্ট হলো যৌন জনন। যৌন জননের একক আমরা জানি গ্যামেট। ঠিক আছে, এই গ্যামেটকে আবার দুভাগে ভাগ করা হয়ে থাকে। পুং গ্যামেট শুক্রাণু, আর স্ত্রী গ্যামেট ডিম্বাণু। প্রত্যেকটাই এন সংখ্যক হয়ে থাকছে। ঠিক আছে, অযৌন জনন প্রধানত নিম্ন শ্রেণীর উদ্ভিদ, নিম্ন শ্রেণীর কিছু প্রাণীর মধ্যে অযৌন জনন দেখা যায়। আর যৌন জনন প্রাণী সহ মোটামুটি সব প্রাণীর দেহেই, উদ্ভিদের দেহেই যৌন জনন সম্পূর্ণ হয়ে থাকে। কিছু নিম্ন শ্রেণীর উদ্ভিদ ও প্রাণী ছাড়া বেশিরভাগ ক্ষেত্রে যৌন জনন সম্পূর্ণ হয়ে থাকে। এবার অযৌন জনন কাকে বলা হয়ে থাকছে, আমরা পরপর সবগুলো স্টেজ টু স্টেজ আলোচনা করব। অযৌন জনন কাকে বলে? অযৌন জননের একক কি বলেছিলাম? রেণু। তার মানে এটা উদ্ভিদের ক্ষেত্রে দেখা যায়, ইষ্টের ক্ষেত্রে দেখা যায়। ঠিক আছে, এবার অযৌন জনন বলেছে গ্যামেট গঠন ও নিষেক ছাড়াই যে জনন পদ্ধতিতে একটিমাত্র জনিত্রী জীবের দেহকোষ বিভাজিত হয়ে অথবা রেণু গঠনের মাধ্যমে অপত্য জীবের সৃষ্টি হয় তাকে অযৌন জনন বলা হয়ে থাকছে। তাহলে অযৌন জনন জিনিসটা কি? অযৌন জনন হলো গিয়ে উদ্ভিদের যে রেণু সৃষ্টি হয়, এই রেণু যখন স্পোর বা রেণু যখন ফেটে মাটিতে পড়ে, মাটিতে পড়ার পরে যে নতুন উদ্ভিদ সৃষ্টি হয়, সেই নতুন উদ্ভিদ সৃষ্টির যে পদ্ধতি তাকেই আমরা অযৌন জনন বলে থাকছি। অযৌন জননের প্রকারভেদ আমরা আগে দেখেছি, ক্লাস 9-10-এর ক্ষেত্রে আমরা অল্প অল্প কিছু জেনেছি, কিন্তু এখন আমাদের অনেকটাই বেশি রয়েছে। যেটা রয়েছে, প্রথম হলো বিভাজন। ঠিক আছে, বিভাজনকে দুভাগে ভাগ করা হয়ে থাকে, দ্বিবিভাজন আর বহু বিভাজন। আমি বিভাজনটা পরপর বলে যাচ্ছি, তারপর প্রত্যেকটা পয়েন্ট বলে দেব। প্রথম বিভাজন রয়েছে, যেটা দেখা যায় হলো ব্যাকটেরিয়ার ক্ষেত্রে দেখা যায়। ঠিক আছে, কোরকোদ্গম রয়েছে, স্ট্যাবাইলেশন রয়েছে, খণ্ডীভবন আছে, স্পোর বা রেণু গঠন আছে, গেমা গঠন, পুনর্গঠন, আরেকটা রয়েছে অ্যাপোমিক্সিস। এবার আমরা মেইনলি প্রথম পড়ছি বিভাজন। বিভাজনটা জিনিসটা আমি একটু এঁকে দেখিয়ে দিচ্ছি। বিভাজন মেইনলি এটা ঘটে থাকে ব্যাকটেরিয়ার কোষে। বিভাজন কাদের ঘটে? ব্যাকটেরিয়ার কোষে ঘটে। নিম্ন শ্রেণীর কিছু উদ্ভিদ, মানে মাইক্রোস্কোপিক উদ্ভিদ, অ্যামিবা, তাছাড়া প্রোটোজোয়া, অ্যামিবা, এদের ক্ষেত্রে প্রত্যেকের ক্ষেত্রে বিভাজন ঘটে থাকছে। কিভাবে হয়? দেখা যাচ্ছে একটা কোষ রয়েছে, সেই কোষটার নিউক্লিয়াস রয়েছে, সেটা একটার থেকে দুটো বিভাজিত হতে পারে, যাকে বলা হয়ে থাকে দ্বিবিভাজন। দ্বিবিভাজন। আর সেকেন্ড হলো গিয়ে বহু বিভাজন। বিভাজন যেটা একটা কোষ আছে, সেই কোষ থেকে দুইয়ের অধিক যদি বিভাজিত হয়ে নতুন অপত্য জীব সৃষ্টি হয়, তাকে আমরা বহু বিভাজন বলে থাকি। তাহলে আমরা দেখতে পাই বিভাজনকে ভাগ করা হয়ে থাকে দুটো ভাগে, একটা দ্বিবিভাজন আর একটা বহু বিভাজন। এর পরের পয়েন্ট আমরা চলে আসছি, সেটা হলো গিয়ে কোরকোদ্গম। কোরকোদ্গম মানে হলো কোরক গঠন করা।
যদি আমরা একটা ছবি দেখি কোরক গঠনের, সেটা রয়েছে কোরকোদ্গম হাইড্রায় দেখা যায়, ইস্টে দেখা যায়। আমি একটা ইস্টের ছবি দেখাচ্ছি। ইস্টের ক্ষেত্রে একটা ইস্ট রয়েছে যার কোরক গঠন হয়েছে, এই যে এইখান থেকে যে উপবৃদ্ধি হয়েছে সেটা হলো কোরক। কোরকটায় কি দেখা যাচ্ছে, একটা নিউক্লিয়াস আস্তে আস্তে কোরকের মধ্যে কিছুটা প্রবেশ করছে এবং কোরকটা পরবর্তী স্টেজে বাইরে বেরিয়ে নতুন একটা অংশ তৈরি করছে কোরক, যেটা এর দেহ থেকে খণ্ডীভূত বা বিচ্ছিন্ন হয়ে গিয়ে যখন মাটিতে পড়বে তখন কিন্তু নতুন ইস্ট সৃষ্টি হবে। এও এক প্রকার অযৌন জননের উদাহরণের মধ্যে পড়ছে, যেটা ইস্টেও দেখা যায়, আবার হাইড্রাতেও এইভাবে দেখা যায়। হাইড্রাতে এইভাবে হাইড্রা রয়েছে, হাইড্রায় সাইডে কোরক সৃষ্টি হয়ে গিয়ে সেই কোরকটা পরবর্তী স্টেজে মাটিতে যদি পড়ে সেখান থেকেও কিন্তু নতুন উদ্ভিদ সৃষ্টি হয়। এটা হাইড্রাতে দেখা যায়। বইয়ে তোমরা দেখতে পারবে হাইড্রাও রয়েছে, ইস্টের কথাও বলেছে। এরপরে কোরকোদ্গমের ডেফিনেশনটা আমরা দেখে নিতে পারি। কোরকোদ্গম বা ওটাকে আমরা বাডিংও বলে থাকছি, যে অযৌন জনন পদ্ধতিতে মাতৃদেহ থেকে প্রবর্তিত কোনো দেহাংশ স্বতঃস্ফূর্তভাবে বিচ্যুত হয়ে নতুন অপত্য জীবদেহ সৃষ্টি হয়, তাকে বাডিং বলা হয়ে থাকে। যেমন উদাহরণ ইস্ট হাইড্রা আমরা একটু আগে বলেইছি। এরপরে চলে আসছি আমরা স্ট্যাবাইলেশন। স্ট্যাবাইলেশন জিনিসটা কি বলছে, যে এটা দেখা যাচ্ছে তোমার নিডারিয়া পর্বে দেখা যায়, যে অযৌন জনন পদ্ধতিতে মাতৃদেহ মানে মায়ের দেহ যে জীবটা রয়েছে, মাতৃদেহ আড়াআড়িভাবে বিভাজিত হয়ে, ধরো কোনো এইটা দেখা যায় তো মন্ডলী নিডারিয়া যে পরভুক্ত প্রাণীর দেহে দেখা যাচ্ছে, সেই প্রাণীর দেহ আড়াআড়িভাবে বিচ্ছিন্ন হয়ে এই যে এই পার্ট অথবা এই পার্ট দুটোর মধ্যে যে পার্টই বিভাজিত হবে সেখান থেকে কিন্তু নতুন কোষ গঠিত হবে। যে অযৌন জনন পদ্ধতিতে মাতৃদেহ আড়াআড়িভাবে বিভাজিত হয়ে একই বৈশিষ্ট্য সম্পন্ন অনেকগুলি খণ্ডক বা স্ট্যাবাইলা গঠিত হয় এবং তা থেকে নতুন অপত্য জীব সৃষ্টি হয়, তাকে স্ট্যাবাইলেশন বলা হয়ে থাকছে। এরপরে আমরা চলে আসছি খণ্ডী ভবন। খণ্ডী ভবনে বলেছে যে অযৌন জনন পদ্ধতিতে জনিত্রী দেহ দুই বা তার বেশি খণ্ডে ভেঙে যায়। এইটা দেখো তারা মাছের ক্ষেত্রে এরকম ভেঙে গেল, ভেঙে গিয়ে নতুন কিন্তু এখান থেকে নতুন তারা মাছ তৈরি হবে। অথবা যদি সাগর কুসুম হয়, স্পঞ্জ হয়, এদের ক্ষেত্রেও কিন্তু তাদের দেহ প্রত্যেকটা পার্ট, সাগর কুসুম বলো আদার্স বলো, প্রত্যেকটা পার্ট ছোট ছোট খণ্ডে ভেঙে নতুন করে এদের পুনর্জনন বা অপত্য সৃষ্টি হয় বা শিশু তৈরি হবে। এই অপত্য জীব সৃষ্টি হওয়াকেই খণ্ডী ভবন বলে। কাদের দেখা যায়? স্পঞ্জ, সাগর কুসুম, তারা মাছে এই খণ্ডী ভবন দেখা যায়। ঠিক আছে, এরপরে আমরা চলে আসছি রেণু বা স্পোর গঠন। এবার রেণুটা আমরা অনেক উদ্ভিদেই দেখে থাকছি যে রেণু গঠন হয়, কিন্তু এখানে আমরা মিউকরের ক্ষেত্রে দেখাচ্ছি যে মিউকরে দেখো কিভাবে স্পোর গঠিত হয়েছে। একটা ছোট্ট ছবির মধ্যে কত স্পোর রয়েছে। এবার এই স্পোরগুলো যখন মিওসিস পদ্ধতিতে বিভাজিত হচ্ছে, বাড়তে বাড়তে এটা স্ফীত হয়ে যায়। ঠিক আছে, এই স্ফীত হতে হতে দেখা যায় আর এরা পারে না, তখন এই কলুমেলা যে এর আবরণীটা সেটা ফেটে যায়। ফেটে যাওয়ার ফলে এই রেণুগুলো নিচে পড়ে গেল, নতুন এই রেণুগুলো পড়ে গিয়ে সেখান থেকে কি করবে, নতুন মিউকরের সৃষ্টি হবে। এই হলো রেণু সৃষ্টি বা স্পোর গঠন। এই স্পোর কীরকম হয়? রেণু হলো ক্ষুদ্র পাতলা প্রাচীরযুক্ত বা প্রাচীরবিহীন অযৌন জননের একক। ঠিক আছে, রেণুকে আমরা দুভাগে ভাগ করেছি, চল রেণু, অচল রেণু। আবার আরও রয়েছে, তোমাদের দেখবে বইয়ে রয়েছে কনিডিয়া, অয়েডিয়া, ক্লামাইডো রেণু এবং স্পোরেঞ্জিও রেণু। এই প্রত্যেকটাই কিন্তু পরীক্ষার জন্য ছোট ছোট করে প্রশ্ন হিসাবে কিন্তু প্রত্যেকটাই ইম্পর্টেন্ট রয়েছে এবং প্রতি বছরই ঘুরে ফিরে এগুলো আসে। এরপরে হলো গেমা গঠন। গেমা গঠন হলো যে অযৌন জনন পদ্ধতিতে সবুজ বহুকোষী অঙ্গজ অঙ্গের মাধ্যমে অপত্য গঠিত হয়, তাকে গেমা গঠন বলা হয়ে থাকছে। এই গেমা মেনলি ছত্রাকে দেখা যায়। ছত্রাকে সূক্ষ্ম সূক্ষ্ম অনুসূত্র রয়েছে, এইগুলো কোনো জলের ধাক্কার কারণে বা কোনো আঘাতের কারণে এই যদি ছিঁড়ে যায় বা ভেঙে যায়, এর থেকে নতুন নতুন ছত্রাক তৈরি হওয়ার যে পদ্ধতি, তাকে গেমা গঠন বলা হয়ে থাকছে। এর পরের পয়েন্ট হলো পুনরুৎপাদন। পুনরুৎপাদন জিনিসটা হলো গিয়ে পুনরায় উৎপাদিত হওয়া। কোনো সেল রয়েছে বা কোষ রয়েছে, সেটা বিভাজিত হয়ে নতুন সেল তৈরি হওয়ার যে পদ্ধতি, তাকেই পুনরুৎপাদন বলা হয়ে থাকে। এছাড়াও আরেকটা অযৌন জননের বেস রয়েছে, সেটা হলো অ্যাপোমিক্সিস। অ্যাপোমিক্সিস হলো মিওসিস ও নিষেক ছাড়াই
যে অযৌন জনন সম্পন্ন হয় তাকে আমরা অ্যাপোমিক্সিস বলে থাকি। ঠিক আছে, তাহলে আমরা অযৌন জননের শ্রেণী বিভাগটা পড়ব, তাদের উদাহরণগুলো পড়ব প্রত্যেকটা। ঠিক আছে, অযৌন জননের প্রকারভেদ এবং উদাহরণ চিত্রসহ এইটুকু পড়ব। এরপরে আমরা যেটা পড়ব সেটা হলো অযৌন জননের সুবিধা আর অসুবিধা। সো ইম্পর্টেন্ট একটা কোশ্চেনের মধ্যে রয়েছে সেটা সুবিধা। অযৌন জননের একক যেহেতু রেণু, ফলে একটি জনিত্রীর প্রয়োজন হয়ে থাকছে। সুবিধার মধ্যে অল্প সময়ের মধ্যে অনেকগুলো অপত্য সৃষ্টি হয়, আর এটা অনুকূল পরিবেশেও যেমন হতে পারে, আর প্রতিকূল পরিবেশ থাকলে রেণু কী করে, নিজেকে আটকে রাখে। যেই আবার অনুকূল পরিবেশ পায় তখন তারা অযৌন জনন সম্পন্ন করে। ফলে অনুকূল পরিবেশেও যেমন জনন সম্ভব, প্রতিকূল পরিবেশেও জনন সম্ভব, অযৌন জনন সম্ভব। আর অসুবিধা স্বাভাবিকভাবে যেহেতু রেণু অনেক বেশি একসাথে অপত্য সৃষ্টি করেছে, মাতৃকোষ থেকে অসংখ্য অপত্য সৃষ্টি হয়, এই কারণে এদের কোনো প্রকরণ ঘটে না বা অভিযোজন ক্ষমতা থাকে না। আজকে তাহলে আমরা পার্ট 1, প্রথম অধ্যায়ের পার্ট 1টা এখানেই শেষ করছি, যেখানে জীবের জননের ফার্স্ট পার্টটা পড়ানো হচ্ছে। এইটা আমরা কন্টিনিউ রাখবো। এরপরে আমরা পড়াবো অঙ্গজ জনন এবং অযৌন জননের পার্টগুলো। নমস্কার।